হ্যালো প্রিয় শিক্ষার্থী, যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ বিএসএস শিক্ষার্থী এবং পরীক্ষার্থী আছেন, তাদের জন্য আজকে একটি চমৎকার অনেক অসাধারণ একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। এখানে আজকে একটা চমৎকার প্রশ্ন, যেটা কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় 99% ইনশাআল্লাহ। আপনারা চমৎকার লাগবে আপনাদের ক্লাসটা, সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে দেওয়া আছে বাংলা ভাষা 1, যারা সবার আছে এটা প্রায় বাংলা ভাষা 1, এবং যারা প্রথম সেমিস্টার তাদের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা আমি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আমি সহজ করে দিচ্ছি এবং আপনাদেরকে দেখলে আর মানে আপনাদের দুই একবার করে দেখবেন, আপনাদেরকে সহজ হয়ে যাবে। আমার প্রশ্ন, আমার সাহিত্যর সংজ্ঞা দাও, এবং এর এর মানে কি, সাহিত্য, সাহিত্যর শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করুন বা করো। এখন আমি আপনাদেরকে বলি, যদি পরীক্ষায় আসে সাহিত্য সংজ্ঞা বা সাহিত্য কি বা সাহিত্য বলতে কি বোঝেন, একই কথা, কিন্তু মনে রাখবেন এটা একই জিনিস। তাহলে সাহিত্য শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করুন, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসেন আপনারা, আমি সহজ করে দিচ্ছি, আপনি দেখবেন যে হয়ে যাবে। 3 বার দেখবেন, আপনাদের বই, খালি বই একবার দেখলে আপনাদের সহজ হবে এবং লিখতে আপনাদেরকে কোনো টেনশন হবে না। কারণ পড়াশোনার একটা কৌশল, টেকনিক করলে আপনাদেরকে কি সহজ হবে সেটা নিয়ে। এখন পরীক্ষায় আসছেন, কি লিখবেন? প্রথমেই তো আপনাকে পরীক্ষায় লিখতে হয় ভূমিকা। ভূমিকা মানে প্রথম যেটা শুরু হবে। তারপরে এখানে দেবো সাহিত্য সংজ্ঞাটা। আপনার ভূমিকাটা এখানে দিলেন। সাহিত্যটা কি? সাহিত্যটা একটা কি, এটা মানুষের জীবনের দুঃখ, কষ্ট, আনন্দ, সুখ, বেদনা, অর্থনৈতিক, সামাজিক যত কিছু সুন্দরভাবে শিল্পী আকারে যেটা রচনা করা হয়, সেটা কিন্তু সাহিত্য। তাহলে এই কথাগুলো কি সহজ করে বইটা দেখলে আর সহজ হবে। তাহলে আপনি যেটা কবিরা যখন লেখেন, বা যারা সাহিত্যিক তারা লেখেন, কিন্তু কোনো একটা সেখানে কোনো একটা ঘটনা, এটা মানুষের জীবনে দুঃখ থাকবে, অথবা হতাশা থাকবে, অথবা সুখ দুঃখের কথা থাকবে, এই সবকিছু নিয়ে একটা সুন্দর শিল্পী দিয়ে রচনার নাম কিন্তু সাহিত্য। আপনার বেশ হয়ে গেল। এবং সাহিত্য শব্দটা কিভাবে একটু বুঝে দিই। সাহিত্য শব্দটা একটা শহীদ শব্দ থেকে এসেছে। শহীদ শব্দটা দন্ত স, আরো সহজ হবে। শহীদ, শহীদ শব্দের অর্থ মিলন। একটা মিলন ঘটবে যখন, কিসের ঘটবে একটা, একটা মিলন ঘটানোকে, কোনো কিছু লেখানোর মধ্যে মিলন ঘটানো, এটা কি বলা হয়? সাহিত্য। এখন এটাকে আমি ভূমিকা দিলেন। তারপরে 2 নম্বরে কি দিলেন, যে সাহিত্য সম্পর্কে সংজ্ঞা তো অনেকে মনীষী ব্যক্তি আছে, তার 2জন নাম দিলেন, আমি এখানে দিয়েছি 2জন ব্যক্তি। আর ভূমিকা দিয়ে দিলেন সাহিত্য কিভাবে কাজ, সাহিত্যটা কি, সাহিত্য শব্দের কোথা থেকে এসেছিল, সাহিত্য সংজ্ঞাটা দিলেন। দেওয়ার পরে যে এখানে বিভিন্ন ব্যক্তিদের, তার মধ্যে মানে বিখ্যাত কবি নাম দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্র, আপনি যেটা মনে করেন যে নোট করেন। এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য সংজ্ঞাটা, এটা সহজ কথা। এটা কি মানুষের সাথে মানুষের, অতীতের সাথে বর্তমানে, এবং দূরের কে নিকটে আনন্দাই হলো সাহিত্য। সহজ কথা না? মানুষের সাথে মানুষের একটা প্রেম থাকতে হবে, এবং এখানে কি থাকতে হবে, দূরের জিনিসকে নিকটে আনবে, একটা অতীতকে বর্তমান সে মিল করাবেন। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সংজ্ঞা, এটা একটা দিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সংজ্ঞা দিয়েছেন, তার একটা বললেন যে মানবতার যেখানে সৌন্দর্য সৃষ্টি হয়, মানবতার যেখানে সৌন্দর্য বৃদ্ধি পায়, সেটি সাহিত্য দিয়ে দিলেন। তাহলে কিন্তু প্রায় এখানে সংজ্ঞা দিলেন, এখানে 2জন ব্যক্তি দিলেন। তারপরে আসেন সাহিত্য যে শ্রেণী বিভাগ আছে, সাহিত্য সাহিত্য 2টে ভাগে ভাগ করা যায়। কটা ভাগে? আমি একটা ডায়াগ্রাম দিচ্ছি, ডায়াগ্রাম আপনারা মনে করলে আপনার সামনে। সাহিত্য কি 2টে ভাগে ভাগ করা যায়, কি কি, এরকম ডায়াগ্রাম। একটা, এই যে এটা ডায়াগ্রাম দিয়েছি, একটা কাব্য সাহিত্য আর একটা গদ্য সাহিত্য। কি সাহিত্য? কাব্য সাহিত্য এবং গদ্য সাহিত্য। কাব্য সাহিত্য কি আবার কটা ভাগ ভাগ করা যায়, আগে এক বলেন যে কাব্য সাহিত্যটা একটা সংজ্ঞা দিলেন। কাব্যর মধ্যে কি থাকে, একটা ছন্দ থাকে না, একটা আবেগ থাকে না, একটা কল্পনা থাকে না। কল্পনা আবেগ ছাড়া কবিতা হবে? হ্যাঁ, 1000 বছর ধরে পথ হাঁটিতেছি, 1000 বছর, এই যে একটা আবেগ থাকতে হবে, একটা কল্পনা থাকতে হবে, না হলে কবিতা হবে না। ছন্দ থাকতে হবে, ছন্দ। ছোট ছোট কি নদীর জলে বাঁকে বাঁকে, বাঁকে বাঁকে ছন্দ না? আয় আয় চিয়ে,
তাহলে আয় আয়, এই যে ছন্দ, এই কল্পনা থাকতে হবে, এখানে অলংকার থাকতে হবে, সাজসজ্জ। তুমি আমার হৃদয়ের ফুল। তাহলে এখানে এই যে একটা অলংকার করা হয়েছে, তুলনা করা হয়েছে, তুমি আমার ফুল, আমি পাথরের ফুল ফোটাবো। তাহলে কাব্যর মধ্যে থাকতে হবে কি, কবিতার মধ্যে থাকতে হবে ছন্দ, থাকতে হবে আবেগ, থাকতে হবে কল্পনা। কাব্য সাহিত্য হলো যে লেখার মাঝে কি কোনো কল্পনা থাকে, ছন্দ থাকে, সেটাই, এবং আবেগ থাকে, অনুভূতি থাকে, সেটার নামে হলো কি কাব্য সাহিত্য। উদাহরণ দিলেন দুই একটা। এবং এই কাব্য সাহিত্যকে কিভাবে করে দুটো ভাগ করা যায়, কিভাবে মনে রাখবে, একটা মহাকাব্য, একটা গীতিকাব্য। এখন মহাকাব্যর একটু সংজ্ঞা দিলেন। মহাকাব্যটা কি? মহা মানেই তো অনেক বড়, কাব্য মানে তো অনেক বড় ঘটনা থাকে, যেখানে বড় ঘটনা থাকে, এবং ওই মহাকাব্যের মধ্যে একটা ইতিহাস থাকবে, তারপরে একটা বীরত্ব থাকবে, কোনো একটা নায়ক আছে, তার মধ্যে একটা বীরত্ব ভাব, হিরোইজম ভাব থাকে, এটাও কিন্তু একটা মহাকাব্য। একটা মহাকাব্যর একটা উদাহরণ দিলেন, যে আপনার একটা নাম করা, এটা এটা একটা দিলেন মেঘনার বধ, মাইকেল মধুসূদন দত্তর একটা মহাকাব্য, এটা দিয়ে গেলেন, দেখেন আপনি এক পেজ কিন্তু হয়ে গেল। তারপর ঠিক কিলেন এই কাব্য সাহিত্য, মহাকাব্য এবং এই কাব্য সাহিত্যের দুটো ভাগ, একটা মহাকাব্য, একটা গীতিকাব্য। গীতি মানে কি, যেখানে নিজের ব্যক্তিগত জীবনের কথা থাকবে, নিজের সুখ দুঃখ বেদনা স্মৃতি এগুলো থাকবে, সেটা করে গীত। গীত মানে নিজের থেকে আসবে। কাব্য সেটা ব্যক্তিগত অনুভূতি থাকবে, বলেছেন, যেখানে কবির নিজের অনুভূতি, আবেগ, হ্যাঁ, দুঃখ কষ্ট মানে প্রকাশ করে, সেটা কিন্তু কাব্য বলা হয়। এবং গীতিকাব্য দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের সনাতনী, তার নিজের কথা অনেক সুন্দরভাবে ফুটে তুলে দিয়েছে। তাহলে প্রথমে আমরা দিলাম কি, দিলাম সাহিত্য সংজ্ঞাটা দিলাম, কোথা থেকে এসেছে এবং সাহিত্যটা কি। তারপরে বিভিন্ন মনীষীদের সাহিত্যের উক্তি দিলেন। তারপর সাহিত্য সিনেমা, একটা ডায়াগ্রাম মাত্র মনে মনে এটা রাখবে, এটা পরীক্ষায় লেখা থাকবে না। সাহিত্যকে দুটো ভাগ করা যায়, একটা কাব্য, কবিতা, আর একটা গদ্য। কবিতার মধ্যে কি থাকে, ছন্দ থাকবে, কি থাকবে, সেখানে একটা সুর থাকবে, একটা অলংকার থাকবে, কল্পনা থাকবে। এবং এই কাব্যকে দুটো ভাগ করা যায়, একটা একটা মহাকাব্য, একটা গীতিকাব্য। মহাকাব্যের মধ্যে কি থাকবে, কোনো ঘটনা থাকবে, ইতিহাস থাকবে, আর গীতির মধ্যে থাকবে ব্যক্তিগত অনুভূতি। উদাহরণ দিলেন যে গীতিকাব্য হলো সোনাতরী, আর মহাকাব্য এখানে কি, মহাকাব্য আপনার এখানে একটা মেঘনাবধ, মেঘনাবধের হলো মাইকেল মধুসূদন দত্ত, এটা দিলেন। এখন আসেন আপনি গদ্য সাহিত্য। তাহলে সাহিত্যকে দুটো শ্রেণী ভাগ করেন, একটা পদ্য, একটা গদ্য, সহজ। এখন কাব্যটা হলো যেটা দুটো ভাগ করা যায়, একটা মহাকাব্য, একটা গীতিকাব্য। আর এই মহাকাব্যকে আবার কি করা যায়, মহাকাব্যটা সংজ্ঞা দিলেন কি, কিটা যে কোন ঘটনা থাকবে, ইতিহাস থাকবে, বীরত্ব থাকবে, সেটার সাথে মহাকাব্যের একটা উদাহরণ দিলেন। আর গীতিকাব্য যেটা ব্যক্তিগত থাকবে, অনুভূতি থাকবে, সেটা হলো গীতিকাব্য। এখানে উদাহরণ দিলেন একটা সোনাতরী। এখন গদ্য যেটা, গদ্য মানে কি, কোনো রস নাই, টানা করা, সাধারণ একটা ঘটনা। আর কবিতার মধ্যে কি, কাব্যর মধ্যে রস থাকে, কি সুন্দর না, তোমার মাঝে আমি খুঁজে পাই আমার জীবনের সব স্মৃতি। এই যে একটা মানে একটা সাহিত্য কবিতা, আর গদ্য মানে প্লেন, মানে সাধারণ ভাষায় থাকবে, এটা কথানো মানে কোনো রস কম থাকবে, সেটা হলো সাধারণ গদ্য। এখন গদ্যর কিন্তু অনেক ভাগ আছে গদ্যের মধ্যে, যেমন কবিতার মধ্যে এখানে দুটো ভাগ থাকলো, এই যে গদ্য সাহিত্য ভাগ করা আছে, উপন্যাস থাকতে পারে, ছোট গল্প থাকতে পারে, নাটক থাকে, প্রবন্ধ থাকে, এবং জীবনী এবং আত্মজীবনী। মনে রাখবেন, নোট করবে সুন্দর করে, যে এখানে সাহিত্য সংজ্ঞা দিলেন, সাহিত্য ব্যক্তিদের সংজ্ঞা দিলেন একটা পরে, 2 নম্বরে সাহিত্য সংজ্ঞা দিলেন। তারপরে সাহিত্যকে কটা ভাগ করা যায়, সেই জন্য দুটো ভাগে সাহিত্য নোট করবো। একটা হলো একটা কাব্য সাহিত্য, একটা হলো গদ্য সাহিত্য। কাব্য সাহিত্যকে দুটো ভাগ করা যায়, একটা কি মহাকাব্য, একটা গীতিকাব্য। মহাকাব্যের মধ্যে কি বিশাল কিছু থাকবে, বীরত্ব থাকবে, কাহিনী থাকবে, আর রীতি মানে নিজের কথা থাকবে, উদাহরণ দিতে হবে। এখন গদ্য সাহিত্যের মধ্যে কি ভাগ করা থাকে, মনে রাখতে হবে, উপন্যাস থাকে, তারপর ছোট গল্প থাকে, তারপর নাটক থাকে, প্রবন্ধ থাকে, এবং জীবনী আলোচনা। উপন্যাসটা কি, যেখানে জীবন কাহিনী বড় বড় আকারে থাকে, যেমন দেবদাস, তাই না, দেবদাস একটা উপন্যাস না। তারপরে ছোট গল্প, যে ছোট আকারে থাকে, সংক্ষিপ্ত আকারে কোনো কিছু থাকে বিষয়, তাকে ছোট গল্প বলা হয়। এর ব্যাপারটা দিলেন, একটা ছোট গল্পের একটা উদাহরণ দিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার, এটা দিয়ে দিলেন। নাটক, যেখানে অভিনয় থাকবে, একটা নাটক হয় না,
অভিনয় থাকবে, ওখানে একটু সংলাপ থাকবে, সেটা হলো না। যেমন নীলদর্প, নীলদর্পণ একটা নাটক, কি অভিনয়, এখানে অভিনয় আছে, সেটাকে নাটকের ব্যাখ্যা সংজ্ঞা দেবে। তারপর প্রবন্ধ, যেখানে কোনো মানুষের জীবনের কি থাকবে, লেখনে থাকবে, সেটা গবেষণা থাকবে, বিশ্লেষণ থাকবে, সেটা সমাধান থাকবে, এটাকে বলা হয় প্রবন্ধ। প্রবন্ধ একটা হলো। আর সেটা থাকবে জীবনী ও আত্মজীবন, একটু মনে রাখতে হবে, জীবনী ও আত্মজীবন। জীবনী মানে কি, কোন ব্যক্তির জীবনী কথা, সেটাকে জীবনী। আর আত্মজীবনী মানে নিজের জীবনের কথা। আত্ম মানে নিজ নিজ, কারো ব্যক্তি জীবনের কথা হলে সে জীবনে লিখলো। আর আত্মজীবনী হলো কি, মানে নিজের কথা। আর জীবনী মানে অন্য কারো, সেটা লিখলেন। তুমি একটা আত্মজীবনী, একটা উদাহরণ দিন। দেওয়ার পরে, লেখার পরে, এই যে সাহিত্যটা পড়লেন, সাহিত্যের একটা গুরুত্ব আছে। সাহিত্য মানুষকে কি দিতে পারে, গুরুত্ব আছে না একটা। এটা মানুষের যে গুরুত্ব থাকে কেন, ওই মানুষটা খুব অনেস্ট, ওই মানুষটা খুব পাংচুয়াল, ওই মানুষটা খুব নির্ভেজাল, ওই মানুষটা খুব দুর্নীতি মুক্ত। তা এই যে গুরুত্ব, সাহিত্যর যেমন কিন্তু একটা গুরুত্ব থাকে। সাহিত্য পড়লে কি জ্ঞান বৃদ্ধি হয় না, এটা গুরুত্ব। সাহিত্যের মাধ্যমে আমাদের জ্ঞান, আমাদের মানসিক, আমাদের উম, মনস্তাত্ত্বিক সবকিছু কিন্তু পরিবর্তন ঘটে, বিকশিত করে, উন্নতি ঘটে। তাহলে লিখলেন, সাহিত্যের গুরুত্ব অপরিসীম। আপনার মতো করে লিখলেন, বই পড়তে হবে না। তারপর সাহিত্যটা কি কাজে লাগে, জ্ঞানকে বৃদ্ধি করে, আমাদের চর্চা, মনেকে আনন্দ, মন আনন্দ পায়, শান্তি পায়। পড়াশোনা করে আপনার বই যখন জ্ঞান হবে, আপনি তখন আপনার আনন্দ পাবেন। তাহলে জ্ঞান দিতে পারে, নৈতিক দেশপ্রেম হবে, মানবতাবোধ বাড়বে, কল্পনা শক্তি বাড়বে, আপনার রুচিবোধ বাড়বে। সাহিত্য পড়বে, আর বই পড়বেন, সাহিত্য রচনা করবেন, সাহিত্য শুনবেন, সাহিত্য বেশি কিছু চর্চা করে, দেখবেন যে আপনার মন অনেক বড় হয়ে গেছে, আকাশের মতো। তারপরে আপনি কি লিখলেন, এগুলোর পরে শেষে উপসংহার, ওই যে বলে গেলেন যে সাহিত্য হলো জীবনের দর্পণ। সাহিত্য চর্চার মাধ্যমে আমাদের, আপনার মতো করে লিখলেন কি আসলে সাহিত্যটা কি দিতে পারে। সাহিত্যের মাধ্যমে আমাদের মানসিক বিকাশ ঘটে, সাহিত্য চর্চার মাধ্যমে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে। তবে আমাদের জীবনে চলার ক্ষেত্রে, বাস্তব জীবনে সাহিত্যের গুরুত্ব অপরিসীম, বা সাহিত্যের গুরুত্ব প্রতিটা মুহূর্তে মানুষের জন্য। এরকম করে আপনি উপসংহার লেখেন, আপনার কথাগুলি আপনি লেখেন। দেখেন আপনার বই পড়ে যেটা হলো না, আমি ক্লাসে ধরে ধরে আপনাদেরকে বুঝাই। আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু এই যেমন অনলাইনে ক্লাসে এত দেওয়া যায় না, আমি আবার একটু প্রাইভেট কোর্স শর্ট আকারে চালু করেছি। ওখানে আপনার কিছু কিছু সাজেশন আমি দিচ্ছি, আপনারা এখানে ভর্তি হতে পারবেন। একটা ইংরেজি কোর্সও করছি আপনাদের সহজ করার জন্য। আপনার যেহেতু আপনার চাকরিজীবী, বিভিন্ন কর্মমুখী, সেই জন্য আপনাদেরকে সহজ করার জন্য একটা প্রাইভেট কোর্স চালু করছি, ওখানে আপনারা ভর্তি করবেন। আমি আবারও বলছি, তাহলে প্রথমে একটা খাতা ডায়েরি বাই করবেন, এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। যে সাহিত্য সংজ্ঞাটা প্রথমে দিলেন, সাহিত্য সংজ্ঞাটা কি, বই দেখবেন, আমার কথা ভেবে দেখবেন, আপনার কাছে আপনার নিজের মতো করে আপনি লিখতে পারেন। দেখবেন যে এটা 3-4 পেজ হয়ে গেছে, আপনি করে লেখেন, পয়েন্ট আগে তুলবেন, পয়েন্ট, ভূমিকা লিখলেন যে সাহিত্যটা কি, কোথাও শব্দকে শৈশবে, শৈশবের মিলন। তাহলে মানুষের জীবনের যে দুঃখ, কষ্ট, আনন্দ, সবকিছু সুন্দরভাবে শিল্পী আকারে যে রচনা করা হয়, সেটা সহজ কথা। বই দেখবেন, সাহিত্য মানুষের জীবন। দেখেন কবি লেখে কোনো প্রকৃতি নিয়ে, কোনো জীবন নিয়ে, কোনো রাষ্ট্র নিয়ে, কোনো অর্থনৈতিক নিয়ে, কোনো সামাজিক, এটাই কিন্তু সাহিত্য। সাহিত্য কি দিলেন, 2 নম্বর পয়েন্ট আসবে, সাহিত্য কি দিলেন, দুজন ব্যক্তি, রবি ঠাকুর বলেছেন যে অতীতের সাথে বর্তমানের, আমি আপনার অতীতের সাথে বর্তমানের, মানুষের সম্পর্ক, এবং দুইয়ের কি কাছে নিয়ে আসা, এটাই হলো সাহিত্য। এটা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা দিলেন যে মানবতার যে সৌন্দর্য বৃদ্ধি করে, মানুষের যে হৃদয় সৌন্দর্য করে, সেটাই সাহিত্য। এটা দিলেন। সাহিত্য কি, দুটো ব্যবহার করা যায়, একটা হলো কাব্য সাহিত্য, একটা গদ্য সাহিত্য। কাব্য সাহিত্য কি, যেখানে ছন্দ থাকবে, লিখলেন। কাব্য সাহিত্যটা হলো বলতে বোঝায় যেখানে ছন্দ থাকবে, আবেগ থাকবে, কল্পনা থাকবে, সেটাকে আপনি অটোমেটিক ভাবে আপনি নিজের মতো করে লিখলেন, তাহলে হয়ে যায়। কাব্য সাহিত্যকে দুটো ভাগ করা যায়, একটা মহাকাব্য, একটা গীতিকাব্য। মহাকাব্যটা কি, ওই যে মহাকাব্যের মধ্যে একটা ঘটনা থাকবে, ইতিহাস থাকবে, বীরত্ব থাকবে, মেঘনাবোধ থাকবে, সরি, যেখানে বড় ঘটনা থাকবে, ইতিহাস থাকবে, বীরত্ব থাকবে, হিরোইজম থাকবে, সেটাই বলা হয় মহাকাব্য। এটা মহাকাব্যের উদাহরণ দিলেন যে মেঘনাবোধ একটা মহাকাব্য, এর মাইকেল মধুসূদন দত্ত। তারপরে কি লিখলেন, গীতির মধ্যে গীতিকাব্য কি, গীতিকাব্য হলো ব্যক্তিগত অনুভূতি থাকবে, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, সেটাকে বলা হচ্ছে গীতি কাব্য। এটা উদাহরণ দিলেন যে সোনার একটা গীতি, তাই তো? দেখবেন যে আপনি বড় করে আরো বড় হয়ে যাবে, লিখবেন অনেক বড় হয়ে যাবে, মুখস্থ খালি এই আইডিয়া গুলো আপনাকে নিবেন, পয়েন্ট গুলো, যে স্যার এইভাবে বলছে, এইভাবে আমাকে। গদ্য সাহিত্যকে সাধারণ ভাবে, ঠিকানা কোনো রস নাই, হ্যাঁ, একটা সাধারণ ভাষায় থাকবে, ব্যাখ্যা থাকবে, সেটাকে বলা হয় গদ্য সাহিত্য। এবং গদ্য সাহিত্যের মধ্যে কি থাকে, উপন্যাস থাকে, কি থাকে, উপন্যাস থাকে,
ছোট গল্প থাকে, নাটক থাকে, প্রবন্ধ থাকে, জীবনে থাকে। উপন্যাসটা কি? আমের ব্যাখ্যা দিই। উপন্যাস এইভাবে এই যে জীবন কাহিনী থাকে, বড় আকারে থাকে, উদাহরণ দিই, দেবদাস একটা উপন্যাস। ছোট গল্প যেমন ছোট আকারে থাকে, সংযুক্ত আকারে কোনো কিছু ব্যাখ্যা থাকে, সেটা ছোট গল্প। ছোট করে একটা নাম দিলাম। পোস্টমাস্টার আপনার একটা উদাহরণ দিলেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। কি নাটক? যেখানে অভিনয় থাকবে, সংলাপ থাকবে, কোনো ঘটনা থাকবে, সেটাকে বলা হয় নাটক। এবং নাটকে একটা উদাহরণ দিলেন নীল দর্পণ একটা। এবং প্রবন্ধ থাকলে কি? প্রবন্ধ যেখানে কোনো ব্যক্তির জীবন নিয়ে, কাহিনী নিয়ে, এবং যেখানে একটা বিশ্লেষণ থাকবে, একটা ব্যাখ্যা থাকবে এবং সমাধান থাকবে, সেটাকে বলা হয় প্রবন্ধ। এবং জীবনী এবং আত্মজীবনী মানে যেখানে কারো ব্যক্তির জীবনী, কোনো মনীষীর জীবনী, সেটাকে জীবনী। আর আত্মজীবনী নিজের জীবনী, আত্মজীবনী দেখেন, যেখানে আত্মজীবনী নিজের সম্পর্কে ব্যাখ্যা করা থাকে, আলোচনা থাকে, যেখানে পাল্টা করা, সেটাকে বলা হয় আত্মজীবনী। তারপরে আবার সাহিত্য গুরুত্ব। সাহিত্য গুরুত্ব তো অপরিসীম। সাহিত্য সব জায়গায় বিরাজমান। সাহিত্যের মাধ্যমে আমাদেরকে মন, আত্মা সবকিছু বিকশিত করা যায়। এভাবে সাহিত্যটা বই পড়লে আপনার আনন্দ পাবেন না? জ্ঞান বৃদ্ধি হলো না? আপনারা কিছু জানতে পারলেন, তাহলে এটা সাহিত্যের কাজ। এবং সাহিত্য আনন্দও দেয়, তাই না? দেখুন যে সাহিত্য সব আনন্দ, অবসর হয়। তাহলে এইভাবে আপনি একটা ডায়েরিতে বলবেন যে সাহিত্যের সংজ্ঞাটা ১ নম্বরে লিখবো, তারপরে ওখানে পরে লিখবো ২ নম্বরে লিখবো মনীষী ব্যক্তিদের উক্তি, তারপর সাহিত্যের শ্রেণীবিভাগ ডায়াগ্রাম করবেন। দুটো ভাগ করা যায়, একটা কাব্য, একটা হলো গদ্য। কাব্যকে কি একটা দুটো ভাগ করা যায়, মহাকাব্য আর গীতিকাব্য। মহাকাব্যটা কি দিলেন, গীতিকাব্য কি দিলেন। তারপরে গদ্য সাহিত্য কি? গদ্য সাহিত্য কি কি অংশটা থাকে? উপন্যাস থাকে, ছোট গল্প থাকে, নাটক থাকে, প্রবন্ধ থাকে। উপন্যাস কি সেটা দিলেন, দিয়ে একটা উদাহরণ দিলেন। ছোট গল্প কি ওইরকম বললেন, আমি যা বললাম সেভাবে একটা ব্যাখ্যা দিয়ে একটা উদাহরণ দিলেন। নাটক কি? নাটক আপনি ওইভাবে একটা সংজ্ঞা দিয়ে আপনি একটা উদাহরণ দিলেন। প্রবন্ধ কি? ওইরকম প্রবন্ধে একটা উদাহরণ দিলেন। জীবনী কি? আত্মজীবনী। তারপর লেখার পরে আসে সাহিত্যের যে গুরুত্ব। সাহিত্যের গুরুত্ব, সাহিত্য দিয়ে আসলে গুরুত্ব কেন হলো? সাহিত্য মানুষকে কি দিতে পারে? গুরুত্ব অবশ্যই আছে। সাহিত্যের গুরুত্ব অপরিসীম। সাহিত্য দ্বারা মানুষ নিজের হৃদয়, মন, নিজের জ্ঞানকে সমৃদ্ধি করে, উন্নতি করে, যেটাই বলেন। এটা নৈতিক দেশপ্রেম তৈরি করে, মূল্যবোধ তৈরি করে, অনেক কিছু তৈরি করে সাহিত্য। সাহিত্যের মধ্যে আনন্দও দেয়, কল্পনা শক্তি, রুচিবোধ বার করে। তারপর উপসংহার লেখে। সাহিত্য মানুষের জীবনের একটা দর্পণ। দর্পণ যেমন মানুষের সামনে দাঁড়িয়ে সবকিছু দেখা যায়, তেমন সাহিত্য সবকিছু বিরাজমান। সাহিত্যের মাধ্যমে আমাদের মনকে, মানসিকতা এবং রুচি এবং দেশের সবকিছু মিলে উন্নতি ঘটানো সম্ভব। তাই সাহিত্যের প্রতি আমরা সকলেই চর্চা এভাবে দেওয়া হবে শেষ। দেখেন, আপনি এইবার করলেন ৩ বার এরকম করে আমার কথাগুলো শুনেন, আপনি নিজেই ৪-৫ পৃষ্ঠা লেখা যাবে। তো এইভাবে আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই। আমি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই অপেক্ষায়। ভালো থাকবেন, আপনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।